প্রত্যাশা ও প্রাপ্তির দোলাচলে কেমন আছে ত্রিপুরার সরকারি কর্মচারী সমাজ? ৯ এপ্রিল ধর্মনগর উপনির্বাচন, ১২ এপ্রিল এডিসি নির্বাচন। রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে, তখন আরেকটা নীরব কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সরকারি কর্মচারীরা। ১৬ জানুয়ারি বাজেট ভাষণের পর মুখ্যমন্ত্রীর ঘোষিত ৫% ডিএ বৃদ্ধিতে একদিকে স্বস্তির হাওয়া, অন্যদিকে ১৭% বকেয়া ডিএর ভারে জমে থাকা অসন্তোষ। এই দুই বিপরীত অনুভূতির মাঝখানে দাঁড়িয়ে এক বিরাট বড় প্রশ্ন, সত্যি কেমন আছে রাজ্যের সরকারি কর্মচারীরা? ডিএ বৃদ্ধি নিঃসন্দেহে স্বাগতযোগ্য। ক্রমবর্ধমান বাজার দর এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, এই বাস্তবতায় সামান্য আর্থিক স্বস্তিও অনেকটা গুরুত্ব বহন করে। তবে সমস্যার তালিকা শুধু এখানে সীমাবদ্ধ নয়। অনেক কর্মচারীর অভিযোগ, তারা সঠিক সময়ে পদোন্নতি ও ইনক্রিমেন্ট পাচ্ছে না। কাজের চাপ বাড়ছে, কিন্তু পরিকাঠামোর অভাব রয়েছে। চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মচারীদের মধ্যে বৈষম্য রয়েছে। অন্যদিকে সমাজের একাংশের প্রশ্নও কিন্তু কম নয়। সরকারি পরিষেবার মান ও কাজের গতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে বলে অভিযোগ। ফলে প্রশ্ন ওঠে, অধিকার যেমন জরুরি, কর্তব্য কিন্তু সমানভাবে পালিত হচ্ছে তো? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। কথায় আছে, সন্তুষ্ট কর্মচারী মানেই কার্যকর প্রশাসন, আর কার্যকর প্রশাসন মানেই সুস্থ রাজ্যের ভিত্তি। তাই কেমন আছে রাজ্যের সরকারি কর্মচারী সমাজ, তা নিয়ে একটি আলোচনায় আজ আমার সাথে রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী শান্তিরঞ্জন দেবনাথ। নমস্কার শান্তিবাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। সম্প্রতি ৫% ডিএ ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনো ১৭% বকেয়া রয়ে গেছে। তার জন্য কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে বলে শোনা যাচ্ছে। বিরোধী দলনেতা এবং কর্মচারী সংগঠনগুলো এই বৈষম্য ঘোচানোর দাবি তুলছেন। এখন দীর্ঘদিনের অভিজ্ঞতায় আপনি কি মনে করেন, এই ৫% ডিএ ঘোষণা কি কেবল একটা নির্বাচনী কৌশল, নাকি সরকারের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে? সরকারের আর্থিক সীমাবদ্ধতার এই কথাটা আমি মানব না। এই কারণে, রাজ্যে যখন বামফ্রন্টকে সরিয়ে বিজেপি আইপিএফটি জোট যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু সরকারের মন্ত্রীরা এবং বিজেপি দলের তাবড় নেতারা সবাই বলেছিলেন, এবার যেহেতু ডাবল ইঞ্জিনের সরকার, আমরা ডাবল ইঞ্জিন বলি না, ট্রিপল ইঞ্জিন বলি, টাকার কোনো অভাব হবে না। কারণ বামফ্রন্টের সময় একটা কথা প্রায় শোনা যেত, যখনই আমরা ডিএ ডিমান্ড করতাম, তখনই বলা হতো কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, সঠিকভাবে বরাদ্দ দিচ্ছে না, তার জন্য আমরা কর্মচারীদের ডিএ দিতে পারছি না। তো এখন যে দলের সরকার, সেই দলের নেতারাই বলছেন, যেহেতু আমরা ডাবল ইঞ্জিনের সরকার চালাচ্ছি, রাজ্যের সরকার যেই রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হচ্ছে, কেন্দ্রীয় সরকার ঠিক একই দলের দ্বারাই পরিচালিত হচ্ছে, তো এখানে তো টাকার অভাব কারণই নেই। এবং এখন যদি তারা বলেন যে আমাদের টাকার অভাব হচ্ছে, তাহলে এটা কিন্তু দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়। এটা দ্বিচারিতা। আসল ব্যাপারটা হচ্ছে, অনেকেই বলে থাকেন যে কর্মচারীরা সব পেয়ে গেছে, তার জন্য বর্তমানে রাজ্যে কোনো কর্মচারী আন্দোলন নেই, কোনো ধর্মঘট নেই, চাঁদাবাজি নেই, কিছুই নেই। ব্যাপারটা কিন্তু আসলে তা নয়। কিন্তু আসলে কর্মচারী সমাজের অবস্থাটা এখন হচ্ছে অনেকটা সুপ্ত আগ্নেয়গিরির মতো। আগ্নেয়গিরি যখন ঘুমন্ত অবস্থায় থাকে, তখন তার কি ভয়ঙ্কর রূপ সেটা কিন্তু কেউ জানে না। যখন সে জেগে উঠে চারিদিকে যখন লাভা যখন উৎক্ষিপ্ত হতে থাকে, তখন তার ভয়ঙ্কর রূপটা সবাই প্রত্যক্ষ করে। তো এবার কর্মচারী সমাজ কিন্তু এখন ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছে মানে কি, ঘুমন্ত আগ্নেয়গিরির মতো। কিন্তু তাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু বিক্ষোভ কিন্তু ধোঁয়ায়িত হচ্ছে। কেন? কারণ তারা অনুভব করতে পেরেছে যে এই সরকার ক্ষমতায় আসার আগে তাদের যে ভিশন ডকুমেন্ট ছিল, যেটাকে নির্বাচনী ইশতেহারও অনেকে বলেন, তারা বলেন ভিশন ডকুমেন্ট, সেই ভিশন ডকুমেন্টে কর্মচারীদের জন্য যে সমস্ত প্রতিশ্রুতিগুলো তারা রেখেছিলেন, সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু কোনোটাই কিন্তু সঠিক করতে বাস্তবায়িত হয়নি। আচ্ছা, যেমন প্রধান প্রতিশ্রুতি ছিল সপ্তম পে কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুসারে রাজ্যের সরকারি কর্মচারীদের, শিক্ষকদের বেতন ভাতা দেওয়া হবে, সেইভাবে তাদের পে স্কেল সেইভাবে রিভাইজড হবে। কিন্তু বাস্তবে দেখা গেল সেটা কিন্তু হয়নি। কিন্তু
কারণ সপ্তম বেতন কমিশন যদি দিতে হয় তাহলে সপ্তম বেতন কমিশনের যে রিপোর্ট তো জানাই আছে, রিপোর্ট তো অলরেডি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেই অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। সরকার তখন সেই রিপোর্টটা রাজ্যের সমপদমর্যাদার যে কর্মচারীরা রয়েছে, শিক্ষকদের জন্য যে স্কেল আছে কেন্দ্রীয় সরকারের, সেই স্কেলটা রাজ্যের শিক্ষকরা পাবেন। ক্রনিক যারা রয়েছেন, করণিকদের যে নির্দিষ্ট স্কেল আছে সেটা তারা পাবেন। যারা প্রকৌশলী তারা তাদের নির্দিষ্ট যে স্কেল, সেই স্কেল পাবেন। যারা চিকিৎসক তারা তাদের স্কেল পাবেন, সেইভাবেই পাবেন। এখানে কিন্তু আর বিতর্কের কোনো ব্যাপারই নেই। কিন্তু দেখা গেল রাজ্য সরকার করলো কি, ক্ষমতায় বসে তারা ভার্মা কমিশন গঠন করলো। আসামের প্রাক্তন মুখ্য সচিব ভার্মাকে দিয়ে একটা কমিটি গঠন করে সেই কমিটির উপর দায়িত্ব ন্যস্ত করা হলো যে কিভাবে সপ্তম বেতন কমিশনের রিপোর্টকে বাস্তবিত করা যায় তার পন্থা পদ্ধতি নির্দেশ করার জন্য। তারা করলো কি, ভার্মা কমিশন একটা বলা যায় যে অশ্বডিম্ব প্রসব করল। শুধুমাত্র ফিটমেন্ট ফ্যাক্টর যেটা, সেই ফিটমেন্ট ফ্যাক্টরে সামান্য কিছু অদল বদল করা হলো। কারণ ফিটমেন্ট ফ্যাক্টরটা ছিল সপ্তম বেতন কমিশনে সর্বনিম্ন ছিল 2.57 এবং সর্বোচ্চ ছিল 2.83। আর ভার্মা কমিশন করলো কি, আমাদের রাজ্যের কর্মচারীদের জন্য যে ফিটমেন্ট ফ্যাক্টর দিল সেটা করলো সর্বোচ্চ দিল 2.57, সর্বোচ্চ 2.57, এর উপর উঠবে না। আচ্ছা, কিন্তু সেখানে কিন্তু অন্তত যদি এটা ইউনিফর্ম ওয়েতে দিত যে না প্রত্যেকে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর পাবে তাদের বেতন ভাতা রিভিশনের ক্ষেত্রে, তাও কিন্তু করলো না। দেখা গেল লেভেল 1 থেকে লেভেল 4 পর্যন্ত সেখানে 2.57 দেওয়া না, সর্বনিম্ন 3.34 ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হলো। অর্থাৎ যারা কম বেতনের কর্মচারী তাদেরকে আরো ঠকানো হলো। আচ্ছা, আর লেভেল 5 থেকে এক্সেপ্ট লেভেল 13 বাকি সবাইকে দেওয়া হলো 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। আর বাকি কোনো কিছুর কিন্তু পরিবর্তন করা হলো না, কিন্তু হাউস রেন্টের পরিবর্তন করা হলো না, মেডিকেল অ্যালাউন্সের পরিবর্তন করা হলো না, কম্পেনসেটরি অ্যালাউন্সের পরিবর্তন করা হলো না, কোনোটাই পরিবর্তন করা না। মানে অ্যাট পার সেভেন্থ পে কমিশন, সেভেন্থ পে কমিশনের যে রিকমেন্ডেশন, সেই রিকমেন্ডেশন অনুযায়ী কোনো কিছুই হলো না, শুধুমাত্র ওই ফিটমেন্ট ফ্যাক্টরটি পরিবর্তন হলো। তো সুতরাং এটা এই ক্ষেত্রে কর্মচারীদের প্রত্যাশার 20% এখানে পূরণ হয়নি। আর সবচেয়ে মানে বৈষম্যের শিকার হলো কিভাবে কর্মচারীরা, কারণ তখন কর্মচারীদের কি দেওয়া হলো, যার সঠিক সময়ে পদোন্নতি যেহেতু সকল কর্মচারীদের দেওয়া যাচ্ছে না, তার জন্য তাদেরকে কি দেওয়া হবে, একটা ইয়ে দেওয়া হবে, এসিপি দেওয়া হবে, অ্যাসিউরড ক্যারিয়ার প্রোগ্রেশন। তো সেখানে ভার্মা কমিশন করলো মডিফাইড অ্যাসিউরড ক্যারিয়ার প্রোগ্রেশন। যখন ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট চালা হয়নি, কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের আদলে যখন আমাদেরকে ইয়ে দেওয়া হলো, পে রিভিউ কমিটির মাধ্যমে যখন ইয়ে দেওয়া হয়, এসিপি দেওয়া হয়, সেই এসিপিতে কি ছিল, যেমন আমার বেতনটা তখন তো আসলে গ্রেড পে ছিল। কত সালের ঘটনা সেটা? 2006 থেকে 6 সাল থেকে এফেক্টিভ ছিল, কিন্তু এটার ফাইন্যান্সিয়াল বেনিফিটটা ছিল 2009 থেকে। কারণ কি ছিল, সে আমি 4200 গ্রেড পেতে আমি চাকরি করছি, আমি এবার 10 বছর অন্তকাল আমার চাকরি, 10 বছর পর আমার একটা এসিপি হবে। তো সেই ক্ষেত্রে তার নেক্সট গ্রেড পে কত আছে, নেক্সট গ্রেড পে 4400। তাহলে আমাকে কি দেওয়া হবে, আমাকে নেক্সট গ্রেড পে, আমাকে প্রথমে একটা যেই ইয়েতে আছে গ্রেড পেতে আছি আমি, ওই গ্রেড পেতে যে ইনক্রিমেন্ট আছে সেই অনুযায়ী আমাকে 3% একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে। 3% ইনক্রিমেন্ট দিয়ে তারপর গ্রেড পের যে ডিফারেন্সটা, আমি 4200 থেকে 4400 যাচ্ছি, তার 200 টাকার ডিফারেন্স, ওই 200 টাকা এটা ডিফারেন্সটা এটার সঙ্গে যুক্ত করা হবে। যুক্ত করে তারপর ওই 4400 গ্রেড পের যে স্লেব, সেই স্লেবে নিয়ে সেটাকে মিলিয়ে দেওয়া হয়। সেখানে কর্মচারীরা কিন্তু একটা ভালো লাভ পেত। কিন্তু মডিফাইড ইস্যুড স্কিমে কি করলো, সেখানে এই এখন তো আর গ্রেড পে নেই, এখন হচ্ছে লেভেল। তো গ্রেড পে না থাকার ফলে আমি সে লেভেল 9-এ আমি চাকরি করি, তাহলে আমার নেক্সট লেভেল হলো লেভেল 9। এসিপি পেলে পুরোনো নিয়মে লেভেল 9-এ যেতাম, কিন্তু এখন কিন্তু লেভেল 9-এ আমি যাব না, আমি লেভেল 8-এই থাকবো। জাস্ট আমাকে কি দেওয়া হবে, একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে। ওকে সঞ্জয়বাবু, আপনি যে কথাগুলো বলছেন এগুলো 2018 সালের পর থেকে আপনি সেই জায়গাগুলো, সেই পুরনো কথা, ভার্মা কমিশন, সেটা অনেক আগের কথা। এখন
জানতে চাইছি অন্য কিছু আজ আপনার কাছে। না, আমি সবটাই বলছি। এবার আমরা আমি সবটাই এই কথাগুলো না বললে হয় না, কারণ এই কথাগুলো সব কর্মচারীরাও জানে, এবং যারা কর্মচারী না রাজ্যের তারাও হয়তো অনেকেই জানেন এই কথাগুলো। আপনাদের ভিউটা কি এবং সরকার পক্ষ কি বলেছে? বড় কথা হলো কর্মচারীরা কিভাবে ডিপ্রাইভড হচ্ছে সেটা তো বলতে হবে, না বলে তো না সরকার করা যাবে না। সরকারি কর্মচারীরা আপনারা বলছেন আপনাদের আমার তৈরি করতে হবে, আমি হুট করে যদি বলি যে না এটা, তা তো হবে না। আচ্ছা, তো এইগুলো নিয়ে কিন্তু অনেক হয়েছে, এটার যৌক্তিকতা মেনে নিয়েছে, মেনে নিয়েও কিন্তু এটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আর সবচেয়ে বড় জিনিস যেটা, সবচেয়ে দুঃখের বিষয় যেটা, যে ভিশন ডকুমেন্টে যেটা বলা ছিল যে ত্রিপুরা রাজ্যে আর কোনো অনিয়মিত কর্মচারী থাকবে না। যত অনিয়মিত কর্মচারী আছে, যদি বিজেপির নেতৃত্বে সরকার গঠিত হয়, সরকার যদি পরিবর্তন হয়, তাহলে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে। কিন্তু হচ্ছে কি, গত 8 বছরে একজন অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়েছেন, একমাত্র হাইকোর্টের রায়ভূত কয়েকজন কর্মচারী নিয়মিত হয়েছেন। নর্মালি কি নিয়মিত হয়েছে? আগে কিন্তু একটা নিয়ম ছিল। কি নিয়ম ছিল? যে প্রথম নিয়মটা ছিল যে 10 বছর পর, প্রথম নিয়ম ছিল 17 বছর, 17 বছর, তারপরে নিয়ম হলো 15 বছর, তারপর হলো 10 বছর। কিন্তু এই গভর্নমেন্ট ক্ষমতায় এসে করলো কি, সমস্ত মেমোরান্ডাম গুলোকে ক্যান্সেল করলো। ক্যান্সেল করে বলল যে আমরা একটা নতুন নিয়ম চালু করব, নতুন একটা ট্রান্সপারেন্ট একটা পলিসি আমরা তৈরি করব। সেই ট্রান্সপারেন্ট পলিসির মাধ্যমে আমরা অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করব। কিন্তু আজকে 8 বছরও কিন্তু সেই ট্রান্সপারেন্ট পলিসি হলো না, এবং ইতিমধ্যে বহু অনিয়মিত কর্মচারী অলরেডি 60 ইয়ার যাদের হয়ে গেছে। ওকে, আমি একটা একটা করে আসছি শান্তিবাবু, আমরা অনিয়মিত কর্মচারীর আলোচনায় আসবো। আমরা একটু, কারণ আমাদের দর্শক বন্ধুরা যারা রয়েছেন সবাই এখানে সরকারি কর্মচারীরাই শুধু আজ অনুষ্ঠান দেখবেন না, বা পরেও দেখবেন, অন্যরাও দেখবেন। বোঝার চেষ্টা করতে হবে সরকারি কর্মচারীদের যখন আমরা ডি এর কথা বলি, তখন সেই ডিএ কিন্তু গোটা রাজ্যে এফেক্টিভ হয়ে ওঠে এর কারণেই। কারণ এটা আজ নয়, এটা বহু দিন আগে থেকে আমরা দেখছি, যখন ডিএ ঘোষণা হয় তখন বাজারে এর একটা প্রভাব পড়ে, এবং সেই প্রভাবটা সবাই টের পায়, সব সাধারণ মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত সবাই টের পায়। এখন এই বাজেটে যে 5% বৃদ্ধির কথা বলা হয়েছে, আমি এবারের বাজেটে, এই যে এপ্রিলের 1 তারিখ থেকে যেটা কার্যকর হবে, কিন্তু বাজারে যে মুদ্রাস্ফীতি তার চেয়েও বেশি বলা হচ্ছে। এখন এই সামান্য বৃদ্ধিতে একজন সাধারণ কর্মচারীর প্রকৃত ক্রয় ক্ষমতা কি আদৌ বাড়বে, নাকি এটা কেবল একটা সংখ্যাতত্ত্বের খেলা বলে আপনার মনে হয়? আবার অন্যদিকে অনেকেই বলছে যে এই 5% যে ডিএ বাড়লো সরকারি কর্মচারীদের, তার কোনো প্রভাব বাজারে পড়বে না, কারণ সরকারি কর্মচারীদের এই 5% ডিএ বাড়ার টাকা বাজারে আসবে না, সেটা সরাসরি ব্যাংকে চলে যাবে। না, এই 5% দিয়ে যেতে পারলে সেটা সরাসরি ব্যাংকে চলে যাবে, এই ধরনের কল্পনা করাটা কিন্তু বাতুলতা আমি বলবো। কারণ ত্রিপুরার যে কর্মচারীরা এতটা সচ্ছল নয় যে তাদের বর্ধিত বেতন সবটাই তারা নিয়ে ব্যাংকে জমা করবে, তা কিন্তু নয়। কিন্তু আচ্ছা, একটা বড় অংশের কর্মচারীদেরই কিন্তু তারা যে বর্ধিত যে বেতন দিয়ে হিসেবে হোক বা পে রিভিশনের ফলেই হোক, সেটা কিন্তু তারা খরচ করে ফেলে। এবং খরচ করার ফলে হচ্ছে কি, টাকাটা বাজারজাত হচ্ছে, বাজারে যাচ্ছে, বাজারে যাওয়ার ফলে মানুষের কেন যাচ্ছে? কারণ তার ক্রয় ক্ষমতা বাড়ছে, ক্রয় ক্ষমতা বাড়ছে বলে সেটা বাজারে যাচ্ছে। বাজারে গেলে তার যে লাভটা, সেই লাভটা কিন্তু সবাই পাচ্ছে, কিন্তু অল্প বিস্তর। আমি আর কর্মচারী যদি সমস্ত টাকা ওদিকে যদি জমিয়ে রেখে দেয়, তাহলে তার সংসার চলবে কিভাবে? ওকে, তাহলে এখন এই যে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 5% বৃদ্ধি হলো, তাতে বাজারের যে মুদ্রাস্ফীতি এই মুহূর্তে, সেখানে একজন সাধারণ কর্মচারী প্রকৃত একটা সাধারণভাবে একটু স্বস্তি পেল, কিন্তু এটাকে কম পুরোপুরি স্বস্তি বলা চলে না। কারণ একেবারে যারা পুর পেইড এমপ্লয়িরা, পুর পেইড এমপ্লয়িদের ক্ষেত্রে কিন্তু এটা তেমন খুব একটা কিছু লাভজনক ব্যাপার না, কারণ সাধারণ ব্যাপার এটা। কারণ 500 একজন কর্মচারী যার সে ধরেন বেসিক পে 20,000 টাকা, 20,000 টাকা বেসিক পে, সে যদি 5% দিয়ে পায়, কত টাকা হবে? 1,000 টাকা। 1,000 টাকা পাবে। 1,000 টাকার এখন কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। সেই ক্ষেত্রে শুধুমাত্র ডিএ বাড়লে হবে না, ডিএ বাড়ার পাশাপাশি যদি অন্যান্য যে ইয়েগুলো আছে, ভাতাগুলো আছে, সেই ভাতাগুলো যদি সমপরিমাণে বাড়তো, যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পরিপূরক ভাতা, সেগুলো যদি বাড়তো, তাহলে গিয়ে তবু একটা কর্মচারীদের কাছে একটা মোটামুটি একটা টাকা আসতো সব কর্মচারীদের কাছে, তাদের ক্রয় ক্ষমতা বাড়তো। ক্রয় ক্ষমতা বাড়লে সেই টাকাটা বাজারে যেত, সেটা সার্বিকভাবে রাজ্যের যে ইকোনমি, সেই রাজ্যের ইকোনমির ক্ষেত্রে কিন্তু অনেকটাই কাজে আসতো।
ওকে, এখন 12ই এপ্রিল এডিসি নির্বাচন। দেখা যাচ্ছে এডিসির কর্মচারীরা অনেক সময় সময় মতো বেতন বা পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে। এখন রাজ্যের যে মূল কাঠামো বা এবং এডিসির মধ্যে এই যে বিভাজন তৈরি হচ্ছে, যে রাজ্যের অন্যান্য সেক্টর বেতন পাচ্ছে, এডিসিতে বেতন পায়নি, ঠিক সময় মতো পায়নি, তা কি দীর্ঘমেয়াদে রাজ্যের মানে সংহতি নষ্ট করবে বলে আপনার মনে হয়? নিশ্চয়ই, এটা তো দুর্ভাগ্যজনক। কেন এডিসি কর্মচারীরা বেতন পাবে না? আমার কাছে একটা খবর আছে, এডিসি থেকে গত 2-3 বছরে যারা রিটায়ারমেন্টে গেছেন যে সমস্ত কর্মচারীরা, শুধুমাত্র এডিসি নিজস্ব কর্মচারী না, রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারীরা ডেপুটেশন এডিসিতে আছেন, তারাও যে রিটায়ারমেন্টে গেছেন, তাদের পেনশন কিন্তু হয়নি অনেকেরই এখনো। কারণ পেনশন প্রপোজাল এডিসির থেকে ঠিক সেইভাবে কিন্তু এডিসিতে যাচ্ছে না। এটা তো হতে পারে না। আচ্ছা, এটা কোনো অবস্থাতে হতে পারে না। কারণ এডিসিটা কোথায়? ত্রিপুরা রাজ্যের এডিসি তো। এবং তার জন্য আমি মনে করি, অনেকেই মনে করেন যে এডিসিটা আরো ক্ষমতা বাড়ানোর প্রয়োজন। না, এটা যদি এডিসি প্রশাসন যদি না করে থাকে, তাহলে তার দায়ভার কি রাজ্য সরকারের উপর আসে? আপনি যেটা বললেন যে রাজ্য সরকারের যারা ডেপুটেড আছে তাদের ক্ষেত্রে নিশ্চয়ই রাজ্য সরকারের এটা দায়ভার, কিন্তু এডিসি প্রশাসন যদি না পাঠায়, ফাইল যদি না পাঠায়, এটা রাজ্য সরকারের দায়ভার না, এটা কমপ্লিটলি এডিসি প্রশাসনের দায়ভার। এডিসি প্রশাসনের ভুল। এডিসি প্রশাসন তার কর্মচারীদের পেনশন দিতে পারবে না, তাহলে সে প্রশাসন আছে কেন? ওকে, এটা আপনার কি মনে হয়, এই জায়গাটাতে কি মনে হয় এই কারণটা? এটা আমার কাছে দুর্বুদ্ধ মনে হয় যে তার পেনশন প্রপোজাল কেন যাবে না? পেনশন প্রপোজাল না যাওয়া বা সময় মতো তার বেতন হচ্ছে না, তাই সেটা বলে না পাওয়াটা, মানে ফান্ড রিলিজ হয় না। আরে ফান্ড রিলিজ, আচ্ছা ফান্ড রিলিজটা এটা তো ডিএম করে, তো ফান্ড রিলিজ হয় না, এটা তো এডিসি প্রশাসনের কর্তা যারা আছেন, এডিসি প্রশাসনে তো রাজ্য সরকারের যেমন মন্ত্রীরা আছে, এডিসিতেও কিন্তু সেরকম মন্ত্রী সমতুল ইয়েটা রয়েছেন, এক্সিকিউটিভ মেম্বার্সরা রয়ে গেছেন এডিসির। তারা সেটা দেখবেন না? তারাই তো দেখবেন এটা। ওকে, এখন রাজ্যের, আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে রাজ্যের সরকারি কর্মচারীদের শুধু ডিএ নয়, বাকি যে অ্যালাউন্স গুলো রয়েছে সেগুলো বাড়ার প্রয়োজন ছিল। একটা ভালো অঙ্ক টাকা বাড়লে পরে তারপর তাদের এই মুদ্রাস্ফীতির সঙ্গে তাদের ক্রয় ক্ষমতা হয়তো বাড়তো। মানে শুধু বেতন ভাতা নয়, বাকি রাজ্য সরকারি কর্মচারীদের এই মুহূর্তে কি দাবি আছে? মানে আরো অনেক কিছু ইয়ে আছে, যেমন ধরুন আমাদের তো আমরা জানি শেষ হয়ে গেছে, পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু ষোড়শ অর্থ কমিশনের মেয়াদ শেষ হয়নি, এখনো শেষ হবে। ষোড়শ অর্থ কমিশনের মেয়াদ শুরু হবে 1 এপ্রিল থেকে। 1 এপ্রিল থেকে যেই টাকা খরচ হবে সেটা কিন্তু ষোড়শ অর্থ কমিশনের টাকা। আর কর্মচারীদের বেতন ভাতা, পেনশনারদের পেনশন এবং বিভিন্ন যে ডেভেলপমেন্টের টাকা, ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টাকা, এই টাকাগুলো কিন্তু সবগুলোকে আসে কমিটেড এক্সপেন্ডিচার। এই কমিটেড এক্সপেন্ডিচারের পুরো টাকাটাই কিন্তু আসে অর্থ কমিশন বাবদ। এটা নন প্ল্যান খাতে আসে টাকাটা। তো এখন যদি পঞ্চদশ অর্থ কমিশনে যদি দেখা যায় যে রাজ্যের কমিটেড এক্সপেন্ডিচার কমে গেছে, তার উপরে ভিত্তি করে কিন্তু ষোড়শ অর্থ কমিশন টাকা দেবে, তাহলে তো ষোড়শ অর্থ কমিশনের বরাদ্দটা কমে যাবে। আমাদের এখানে এই যে 17 না 22% দিয়ে যখন বকেয়া ছিল, তখন কিন্তু আমরা ডিমান্ড রেখেছিলাম যে এই 22% দিয়ে ধার করে হলেও রাজ্য সরকারের দিয়ে দেওয়া উচিত। মানে এটা কি বামফ্রন্ট আমলের কথা বলছেন? না, এখনকার এই বর্তমান সময় কথা বলছেন। এই 22% দিয়ে যদি দিয়ে দেয়, তাহলে রাজ্য সরকারের কিন্তু কোনো লস নেই কিন্তু, কারণ এই পুরো টাকাটাই কিন্তু কমিশন, অর্থ কমিশন আবার এটা দিয়ে দেবে, যেহেতু এটা কমিটেড এক্সপেন্ডিচার। কিন্তু রাজ্য সরকার তো তা করলো না, না করে এই 5% এখন দিয়ে দিল। তাহলে এটা দেওয়া হয় না কেন? মানে আমরা এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করছি শান্তিবাবু। আমরা এই 2018 আগে দেখেছি 50% ডিএ বকেয়া ছিল ওই সময়টাতে, একটা বিরাট অঙ্কে। এখন এই মুহূর্তে 17% দাঁড়িয়েছে, 22 দিয়েছে। 50% ছিল না, তখন ছিল, বলি কত শতাংশ ছিল? সরকার শেষবারের মতো 7% দিয়েছিল 2017 সালে। স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা পেতো যখন ডিভিশনের আগে 88%, আর সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছিল 125%, মানে 25 আর 12, 36% দিয়ে ফারাক ছিল। আচ্ছা, এটা বামফ্রন্টেরা বলে সেই ভুলগুলো করে গেছে। মানে এটা কেন হয়? মানে এই যে ফারাকটা কেন থেকে যায় বারবার? আপনি যেটা বলছেন যে এটা তো মানে কমিটেড এক্সপেন্ডিচার, এটা ফেরত পাবে, অর্থ কমিশন ফেরত দেবে, এটা জানি এটা ফেরত পাবে, তবে কিন্তু তাহলে সরকার কেন করে না এটা? এটা সরকারের একটা একগুঁয়েমি না, কোন জায়গায় এখানে। এবং এই ব্যাপারটা বিরোধিতা করেছিল বর্তমান বিজেপি সরকারের যারা ধারক বাহক যারা, তারা কিন্তু এই ব্যাপারটা বিরোধিতা করেছে, বামফ্রন্টের তীব্র সমালোচনা করেছে, আমরাও করেছি। কিন্তু দেখা গেল যে এই গভর্নমেন্ট এসে কিন্তু একই রকম ব্যাপার,
না, সেখানেই প্রশ্নটা জাগে, এখানে কি একই- কোনোভাবে একই রাজ্যের যে আর্থিক সক্ষমতা বা আর্থিক প্রতিবন্ধকতা, আমি যেটা বলবো, রাজ্যের যেহেতু নিজস্ব আয় খুবই কম, নগণ্যটা আয়, এখানে কি এটার কোনো ফ্যাক্টর কাজ করে? নগণ্য এবং কম, সবটার জন্য এটা ঠিক আমাদের আছে, সবটা কেন্দ্র ঠিক আছে। সরকারের উপর তাকিয়ে থাকতে হয়। না। আপনি যেটা বললেন যে ডাবল ইঞ্জিন বা ট্রিপল ইঞ্জিনের সরকার, আমি যেটা বলছি, আমি আসছি আপনার কাছে। বামফ্রন্ট আমলে তখন কংগ্রেস সরকার ছিল বা বিজেপি সরকার ছিল কেন্দ্রে, বামফ্রন্ট আমল বলতো যে বামফ্রন্টের সময় শোনা যেত কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্র টাকা দিচ্ছে না। আপনি বলছেন এখন যেহেতু একই দলের শাসন কেন্দ্রেও আছে, একই দলের শাসন রাজ্যেও আছে, তাহলে সেখানে টাকা আসার মানে না আসার কোনো কারণ নেই। কারণ নেই। কিন্তু টাকা কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকারের কাছে একই দল থাকলেও একটা নিশ্চয়ই কোনো একটা সিস্টেমে টাকা আসে, সেটা টাকা- যখন যা খুশি চাইলাম আর পেয়ে গেলাম, ব্যাপারটা নিশ্চয়ই সিস্টেম, এরকম হয়। অবশ্যই সিস্টেমের সিস্টেমের ব্যাপার হয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন কেন্দ্র সরকার যখন যে কমিটেড এক্সপেন্ডিচার গুলো দেবেই, আগেও বা কেন পূরণ হলো না, বা এখনো কেন এই ফারাকটা থেকে যায়? এটা আমাদের কাছে বোধগম্য না ব্যাপারটা, যে কেন এটা হয় না। কারণ যেটা কমিটেড এক্সপেন্ডিচার, সেটা কিন্তু পুরোটাই কিন্তু আবার ফেরত পায়। সবচেয়ে বড় কথা হলো ত্রিপুরা তো এই যে নর্থ ইস্টার্ন স্টেটসগুলোর মধ্যে ত্রিপুরা 90% ত্রিপুরার এওয়ার্ডটা হচ্ছে হুম, সেন্ট্রাল গভর্নমেন্ট, আর 10% নিজস্ব ইনকাম। হুম, কিন্তু অন্য রাজ্যের মতো না কিন্তু। হুম, তো যেহেতু 90% এওয়ার্ড এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসছে, হুম। সুতরাং সেই ক্ষেত্রে এই ধরনের ডেফিসিট হওয়ার তো কোনো কারণ নেই। ওকে। আমরা, আমার মনে আছে বামের আমলে 2013-তে, হুম, না 2014-তে, হুম, 14-তে না 14 ফিনান্স কমিশন সময়, 14 ফিনান্স কমিশন যখন আসলো, 13 ফিনান্স কমিশনের অ্যাওয়ার্ড নিয়ে তো বিরাট হইচই। বামফ্রন্ট বলছে যে আমাদের 23,000 কোটি টাকা কম দিয়েছে। হুম, হুম হুম, তা আমরা হিসাব করে বলছি না, টাকা তো কম দেয়নি, তুমি খরচ না করে বলেছো। হুম, তুমি খরচ না করে তুমি টাকা দিয়েছো, অগ্রিম টাকা দিয়েছো। অগ্রিম টাকা তো দেবে না অর্থ কমিশন। অর্থ কমিশন টাকা দেয় কি সেই ভিত্তিতে তুমি যে খরচ করেছো, খরচের ভিত্তিতে টাকা দেবে। তুমি যা খরচ করবে সেই টাকাটা তোমাকে ফেরত দেবে, আমার একটা রিএম্বার্সমেন্টের মতো। হুম, যেহেতু তোমরা খরচ করোনি, কর্মচারীদের তোমরা তখন পে ডিভিশন এরিয়ার দাওনি, এরিয়ার বাবু তোমরা টাকা দিয়েছো, সুতরাং দেবে না। হুম, তোমরা গ্রেড পে কম দিয়েছো, সুতরাং তোমাদের টাকা কম দিয়েছে। হুম। ইনক্রিমেন্ট তোমরা 3-এর জায়গাতে 2.5% দিয়েছো, সুতরাং তোমাদের টাকা কম দিয়েছে। হুম। কিন্তু এইবার 14 ফিনান্স কমিশন যখন আসলো, তখন সেখানে যে রিপ্রেজেন্টেশন গুলো, সৌভাগ্যবশত সেই প্রতিনিধি দলে আমি নিজেও ছিলাম। আচ্ছা। তো সেখানে অর্থ কমিশনে একজন ইয়ে ছিলেন, অভিজিৎ সেন, তো বাঙালি। হুম, বাংলায় আমরা একটা সাবলীল একটা ভাবে কথা বলতে বলছিলাম যে আমাদের একটা কথা বলুন যে কিভাবে গেলে হুম, আমরা কর্মচারীদের সমস্ত যে ডিমান্ডসগুলো আছে, ডিমান্ডসগুলো আমরা ফুলফিল করতে পারবো। কমিটেড এক্সপেন্ডিচার মানে পুরোপুরিভাবে কর্মচারীদের দিয়ে দেওয়া যাবে, হুম, বা তাদের পে রিভাইজড হবে, সেটা আপনারা বলে দিন, আমরা সেইভাবে আমরা চলবো। হুম। তারাও কিন্তু সেরকম কোনো উত্তর দিতে পারছে না। আচ্ছা। আপনাদের কথা শুনলাম, আপনাদের কথা শুনে আমরা সেই অনুযায়ী আমরা রিপোর্ট দেব, সেই রিপোর্টের ভিত্তিতে এগোয়ার আসবে। না, এটা কি কোনো রাজ্যে কি এমন হয় না যে কেন্দ্র সরকারের যে হারে দিয়ে দিচ্ছে, রাজ্য সরকারও একই হারে দিয়ে দিচ্ছে? হচ্ছে তো, আমরা উত্তর পূর্বাঞ্চলে অন্যান্য রাজ্যগুলো অন্য রাজ্যগুলোতে আমাদের না দিতে পারার পেছনে একমাত্র ত্রিপুরাতেই হুম, সর্বনিম্ন ডিএ পাচ্ছে কর্মচারীরা। আর উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্য, আসাম, হুম, আসাম কিন্তু অ্যাট পার উইথ সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট 58% দিচ্ছে, আসামও 58% দিচ্ছে। হুম, নাগাল্যান্ড, হুম। মিজোরাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, সব জায়গাতে কিন্তু একটু কম আছে বোধহয়, সম্ভবত মণিপুরে। ওকে, এখন এখানে আপনারা বামফ্রন্ট আমলেও আপনি বলছেন যে এই বঞ্চনা ছিল, বামফ্রন্ট বলতো যে কেন্দ্রীয় বঞ্চনা, যার জন্য ডিএর একটা বিরাট বড় একটা ফারাক বা গ্যাপ থেকে গেল। এখন 17% রয়েছে বিজেপির এই সময়টাতে। এখন আপনাদের মধ্যে এই সমস্যাটা, এই যে গ্যাপটা পূরণ করা যায় না, আপনি বলছেন যে এটা শুধুমাত্র সদিচ্ছার অভাব, সদিচ্ছার অভাব, এবং definitely এখানে সদিচ্ছার অর্থের অভাব। কোনো অভাব নেই আপনি বলছেন, আগেও ছিল না অর্থের অভাব। তাহলে কর্মচারীদের ভূমিকা, আমরা দেখতাম যে কর্মচারীদের কর্মসংস্কৃতির কথা আমরা বলছি, আগে তো অনেক আন্দোলন আমরা দেখেছি, বামফ্রন্ট আমলে অনেক আন্দোলন দেখেছি, পথে নেমে ক্ষোভ বিক্ষোভ দেখেছি। কিন্তু এই মুহূর্তে অনেকেই বলছেন যে এখন যে বিভিন্ন রাজ্যের যে কর্মচারী বা অফিসের যে বিভিন্ন সরকারি অফিসের যে কর্মসংস্কৃতি, সেটা আগের তুলনায় এখন অনেক ভালো। এবং যেটা আপনি শুরুতে কিছুটা বলছিলেন যে এখন কোনো আন্দোলন আমরা দেখি না। এবং এটা কি মানে দাঁড়ায়? এটার মানে কি দাঁড়ায় যে সরকারি কর্মচারীরা, যেটা বলছে শাসক পক্ষ, যে কোনো দাবি করার আগেই তাদের দাবি পূরণ হচ্ছে, তাদের আন্দোলনের প্রয়োজন হয় না? কোন দাবিটা পূরণ হয়েছে? কোনো দাবি পূরণ নেই। আসলে এটা একটা হচ্ছে হুম, ভিত্তি কর্মচারীদের মধ্যে। আচ্ছা। কর্মচারীরা কিন্তু
প্রচন্ড ভাবে আগে যেমন আমরা ডেয়ারিংলি চট করে বেরিয়ে গেছি, 10 জন 12 জন নিয়ে আমরা একটা মিছিল নিয়ে বেরিয়ে গেছি। এখন কিন্তু কেউ সেই সাহসটা করে না। আমি মিছিল করলাম, সরকারের বিরুদ্ধে কোনো একটা স্লোগান দিলাম, এটা সরকারের বিরুদ্ধে যেটা করলাম সেটা হয়ে যাবে রাষ্ট্রদ্রোহিতা। দেখা গেল অ্যারেস্ট করে নিয়ে গেল, রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়ে গেল। অথবা আমি শেষ করে নিই, বাড়ি ঘরে গিয়ে হামলা হচ্ছে, করা যাবে না এগুলো। আচ্ছা, তো সুতরাং কেউ আর এই সমস্ত হামলা ইজ্জত করতে চায় না। আগের আমলে, বামফ্রন্ট আমলে কি আপনারা তো বিরোধিতা করতেন, তখন কি এগুলো আপনারা পাননি? না না, এরকম পাইনি আমরা। যেমন আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, 2009 সাল থেকে যখন চৌথ মঞ্চের আন্দোলন শুরু হয়, কর্মজীবী ফেডারেশনের নেতৃত্বে 28টা সংগঠন, সেখানে বামপন্থী সংগঠন ছিল, এবং আমাদের সঙ্গে অজয় বিশ্বাস ছিলেন। আমরা যে আন্দোলন করেছি, ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত পদযাত্রা করেছি, সাবরুম থেকে আগরতলা পর্যন্ত পদযাত্রা করেছি। কোনো জায়গাতে কিন্তু কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি, কেউ আমাদের কোনো আক্রমণও করেনি। কিন্তু এখন সামান্যতম একটা ইয়ে করতে গেলেও, কর্মসূচি পালন করতে গেলেও দেখা যায় বাধা আসে। এটা তো আগে ছিল না। আগে একটা ছিল, চাঁদাবাজি ছিল, এটা আমি স্বীকার করি। আমি বলছিলাম যে আগে আপনারা অনেক অভিযোগ তুলেছেন বামফ্রন্ট আমলে, এখন আপনারা বলছেন বামফ্রন্ট আমল ভালো ছিল এই আমল থেকে, এখন এই আমল চলে যাওয়ার পর আবার আপনারা বলবেন যে এই আমল ভালো ছিল। আমি বলি, এই যে গণতান্ত্রিক একটা আবহাওয়া ছিল, যে বাড়ি ঘরে গিয়ে আক্রমণ করা, কর্মজীবী আন্দোলন ইয়ে করে, বামফ্রন্ট আমলে তাহলে আক্রমণ হয়নি? তাহলে আপনি বলছেন আক্রমণ হয়েছে, কিন্তু এই ব্যাপারে প্রকাশ্য আক্রমণ হয়নি। আচ্ছা, ছোটখাটো ব্যাপার হয়েছে, কিন্তু একটা কর্মজীবী সংগঠন একটা সভা করতে গেছে, একটা সমিতি করতে গেছে, এই দৃষ্টিভঙ্গিটা কি, মানে সেই আক্রমণ কিন্তু হয়নি। এই দৃষ্টিভঙ্গিটা কি 2023 বিধানসভা নির্বাচনের জোট হওয়ার পর পাল্টে গেল? কংগ্রেস জোট হওয়ার পর পাল্টে গেল? না না না, কারণ আমরা তো 2018 অবধি দেখেছি কংগ্রেসকে আমরা দেখেছি চিরতরে বিরোধিতা করতে, এবং সবকিছুতেই আপনারা বিরোধিতা তখন করতেন। হ্যাঁ, ডেফিনেটলি বিরোধিতা করেছি আমরা, এখন আমরা বিরোধিতা করি, রাজনীতি বিরোধিতা আছেই। হ্যাঁ, ওকে, এখন বিরোধিতা এখনো আছে। এখন আমরা বিরোধিতা এখনো আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো, এটা একেবারে সহজ সরল কথা, বামফ্রন্টের আমলে সরকারি কর্মচারীরাও নিষ্পেষিত হয়েছে, সরকার কর্তৃক নিষ্পেষিত হয়েছে, সরকার সমর্থক সংগঠনের দ্বারা নিষ্পেষিত হয়েছে। এর মধ্যেই কিন্তু মাথা তুলে দাঁড়িয়ে কর্মচারীরা কিন্তু আন্দোলন করতে পেরেছে, কিন্তু এখন আন্দোলন করা সেই সাহসটুকু নেই কর্মচারীদের মধ্যে। এটা কি অনেকে ধরে নিয়েছে যে আন্দোলন সবার সমস্ত দেনা পাওনা মিটে গেছে, সুতরাং এখন করার কিছু নেই। ফিক্সড পে কর্মচারীদের নিয়ে আমরা কথা বলছি, আমরা ডেপুটেশন দিয়েছিলাম, তো এটা তো বামফ্রন্ট করে গেছে। তো বামফ্রন্ট যে কথাটা, যে দোষটা ভুলটা করে গেছে, সেই ভুলটাকে পুনরাবৃত্তি সরকারও করবে? এটা কিরকম কথা হলো? বামফ্রন্ট 5 জন লোককে খুন করেছে, এই সরকারও কি 5 জন লোককে খুন করবে? এটা তো হতে পারে না। কথায় এক কথায় এটা বামফ্রন্ট করে গেছে এই সিস্টেমটা, সুতরাং এই সিস্টেম চলবে। এখন কোর্ট রায় দিয়েছে যে ফিক্সড পে চাকরি দেওয়াটা অমানবিক, কারণ এরা যথারীতি যোগ্যতা নির্ণয় পরীক্ষা দিয়েছে, যোগ্যতা নির্ণয় পরীক্ষা দিয়ে রিকুইজিট কোয়ালিফিকেশন নিয়ে তারপর তাদের চাকরি দেওয়া হয়েছে। এরপর তারা কেন 5 বছর ফিক্সড পে থাকবে? তাদেরকে পুরো বেতন দিয়ে তাদেরকে দিতে হবে। হাইকোর্ট রায় দেওয়া সত্ত্বেও কিন্তু সরকার কিন্তু যেটা মেনে নেয়নি, কিন্তু অলরেডি এসএলপি হয়ে গেছে, সুপ্রিম কোর্টে চলে গেছে, সুপ্রিম কোর্টে গেছে সরকার। দেখা গেছে, আমি আরেকটা ইনস্টেন্স দিই আপনাকে, যখন বর্তমান যে আমাদের এখানে যে ওল্ড পেনশন রুলসটা, ওল্ড পেনশন স্কিম যেটা আছে, সেটার কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে 2009 সাল থেকে। 2009 সালে যখন পরিবর্তন হয়, সেটা আগে 33 বছর চাকরি না করলে পুরো পেনশন হতো না। 2009 সালের যে পরিবর্তনটা হয়েছে, সেই পরিবর্তন হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন 20 বছরে এখন পূর্ণ পেনশন দিচ্ছে, ওল্ড পেনশন স্কিমে এটা হবে, নিউ পেনশন স্কিমে তো পেনশন নেই। সেই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে কর্মচারীরা পাবে 25 বছর পূর্ণ করলে ফুল পেনশন পাবে। কিন্তু এই যে নতুন নিয়মটা, সেই নতুন নিয়মটা চালু করা হলো 1/1/2009 থেকে। তখন 1/1/2006 থেকে 31/2008 এই সময়সীমায় যে সমস্ত কর্মচারীরা রিটায়ারমেন্টে গেছেন, তারা ডিমান্ড করলেন যে আমরা কি দোষ করলাম যে 2008 ডিসেম্বর মাসে রিটায়ারমেন্টে গেল, সে এই নতুন পেনশন 25 বছরের পূর্ণ পেনশন পাবে না, কিন্তু যে 1 মাস পরে জানুয়ারি মাসে রিটায়ারমেন্টে গেল, সে পুরো পেনশন পাবে। এটা তো একটা বিশাল ইনজাস্টিস। এটা বামফ্রন্টের আমলে, বামফ্রন্ট দেয়নি, যথারীতি নিয়ে মামলা হলো, সেই মামলা সুপ্রিম কোর্ট অব্দি করালো।
আজ পর্যন্ত কিন্তু হাইকোর্ট পক্ষে রায় দিয়েছে, রাজ্য সরকার এটা দেয়নি, সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে মামলা করাচ্ছে। এরকম দেখা গেছে সরকার কি করছে, একে তো দাবি মানছেই না, বিভিন্ন মানে কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করার যে ইয়েগুলো আছে, ন্যায্য দাবিগুলো, সেই দাবিগুলো যেমন একদিকে মানছে না, অপরদিকে যখন কোর্ট যখন এগুলোকে মানার জন্য সরকারকে নির্দেশ দিচ্ছে, সেক্ষেত্রে কাছে কোর্টের ভার্ডিক্ট সরকার মানছে না। এখানেই প্রশ্ন আসে, প্রতিবন্ধকতাটা কোথায়? মানে আমরা সেটাই বোঝার চেষ্টা করছি যে যখন ডিএ দেওয়া হচ্ছে বা সেটা ডিএর একটা ফারাক, মহার্ঘ ভাতার ফারাক থেকে যাচ্ছে, বা এই যে আপনি ফিক্সড পেতে চাকরি কথা বলুন বা সবকিছু বলুন, যেটাই করা হচ্ছে, এই দাবিগুলো না মানার পেছনে সরকারের বাধ্যবাধকতাটা কোথায়? মানে যেহেতু আপনারা আগেও বিরোধিতা করেছেন, এখনো বিরোধিতা করছেন, আগে বামফ্রন্ট ছিল, এখন জোট বিজেপি জোট সরকার চলছে, এখন তাহলে বাধ্যবাধকতা কি অন্য কোথাও আছে যেটা হয়তো আমরা বুঝতে পারছি না বা জানতে পারছি না? সেটা আপনারা ভালো জানেন। আমরাও ঠিক মতো জানি না এই ব্যাপারটা কোন জায়গাতে, এটা নাকি শুধু সেই সরকার দিচ্ছে না এই ন্যারেটিভটা মানে আগের থেকে আবার এখন অবধি চলে আসছে? সরকার দিচ্ছে না এই যে ন্যারেটিভটা, এই ন্যারেটিভটা তো সরকারের পক্ষে যাবে না, এটা তো সরকারের বিপক্ষেই যাবে। সরকারের বিপক্ষে যাবে, তবুও সরকার কেন এই ন্যারেটিভটা যাতে তৈরি হয় সেরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে? সেখানেই তো প্রশ্ন যে বাধ্যবাধকতা কোথায় আছে কেন? এখন সরকার এক কথাই তো সরকার তো এক কথাই দিয়ে শেষ করে দেয় যে অর্থ সংকটের ফলে আমরা পারছি না। যে এরা এই সরকার যখন, বামফ্রন্ট সরকার যখন চলে যায় তখন 13,000 কোটি টাকা ঋণ রেখে গেছে, সেই ঋণ আমাদের পরিশোধ হচ্ছে। এখন তো 28,000 টাকার উপরে ঋণ আছে। গত 8 বছরে এই 13,000 টাকা 28,000 টাকার উপরে গেছে। আর ভারতবর্ষে এমন কোন রাজ্য নেই যে রাজ্য সরকারের ঋণ নেই, প্রত্যেকটা রাজ্য সরকারের ঋণ, সবার কাছে ঋণ থাকে। আচ্ছা, এখন এই যে ঋণের কথা বলে এইরকম ঋণভারে জর্জরিত, আমরা তো এটা দিতে পারবো না, এটা চলবে কিভাবে? এখন সরকার অনেক ক্ষেত্রে আপনি এই সমস্যাগুলো তো আপনাদের আছেই, কিন্তু এই পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে কথা হয় এই মুহূর্তে চর্চিত বিষয়, সেটা হচ্ছে যে সরকার অনেক ক্ষেত্রে নতুন নিয়োগের বদলে পুনর্নিয়োগ, রিঅ্যাপয়েন্টমেন্ট, এটা তো আরো জঘন্য প্রথা। এই পুনর্নিয়োগের কিন্তু কড়া বিরোধিতা করেছিল এই সরকার ক্ষমতায় আসার আগে, বিজেপি কড়া বিরোধিতা করে, কেন বামফ্রন্ট সরকারের আমলে পছন্দের অফিসারদের এরকম পুনর্নিয়োগ করে। কিন্তু আমরা এখন দেখেছি, সেফ আমি একটা উদাহরণ দিয়ে, আমাদের যে শিক্ষা বিভাগের যিনি ছিলেন, এই পুনর্নিয়োগটা কি শুধু কি মানে এই আমলের আগে বামফ্রন্ট আমলে হয়েছে নাকি ত্রিপুরাতে শুরু থেকে এই জিনিসটা চলছে? বামফ্রন্ট আমলেও ছিল, বামফ্রন্ট আমলেও ছিল। 88 সালের পর ছিল কি এটা? হ্যাঁ ছিল। ঠিক, আপনি মেনে নিলেন তাহলে 88 থেকে 93 তেও ছিল এই পুনর্নিয়োগের পুনর্নিয়োগ ছিল। আমরা এগুলোর ঘোর বিরোধী ছিলাম এবং আমরা ভেবেছিলাম যে সরকার পরিবর্তনের পরে এখন হয়তো বাড়ি পুনর্নিয়োগ হবে না, কিন্তু এখন দেখছি আরো বেশি হচ্ছে। এখন আরো বেশি হচ্ছে, শুধুমাত্র যে উঁচু তলার পুনর্নিয়োগ হচ্ছে তা না, নিচু তলাতেও পুনর্নিয়োগ হচ্ছে। তো যেখানে লক্ষ লক্ষ বেকার রাজ্য, তো সেখানে পুনর্নিয়োগ করার কোনো মানে হয় না, সেখানে বেকারদের বঞ্চিত করে। আমি একটা কথাই বলি, আমাদের শিক্ষা বিভাগের যিনি ডিরেক্টর ছিলেন, স্কুল এডুকেশন ডিরেক্টর যিনি ছিলেন, এমন খুব একটা সাংঘাতিক রকমের অপরিহার্য ব্যক্তিত্ব তিনি না, সুপার সিলেকশন টিচার্স অফিসার। ওনাকে দেখা গেল প্রায় 3 বছরেরও বেশি সময় ওনাকে পুনর্নিয়োগ দিয়ে রাখা হলো। স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন, তারপর না হায়ার এডুকেশনে ছিলেন, স্কুল এডুকেশনে ছিলেন, সমস্ত কিছু মিলিয়ে ওনার সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হলো। এমনকি অপরিহার্য ব্যক্তিত্ব আর কিছু পরে কেউ ছিল না। এই কিছুদিন আগে মাত্র ওনার পুনর্নিয়োগ, এবারে পুনর্নিয়োগ দেওয়া হলো না ধর্মনগরের। না, এখন প্রশ্ন হচ্ছে যে কিছু কিছু রাজ্যের ব্যক্তিত্বরা কি এমন থাকেন না যাদেরকে প্রয়োজন হয়, প্রশাসনের প্রয়োজন হয়, তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য হয়তো পুনর্নিয়োগ হয়। এটা আমি অস্বীকার করি না। কোন আমলা আছেন, অফিসার আছেন যারা সত্যি সত্যি রাজ্যের পক্ষে অপরিহার্য, রাজ্য প্রশাসন পরিচালনার ক্ষেত্রে অপরিহার্য, তাদেরকে পুনর্নিয়োগ দেওয়া যায়, কিন্তু গণহারে পুনর্নিয়োগ এটা ঠিক না। এটা তো মানে কেন যে হচ্ছে, এটা কি আসলে কি মুখ্যমন্ত্রী কোনো নিয়ন্ত্রণ নেই প্রশাসনের উপরে নাকি, এটা বোঝা বড় মুশকিল। না, এখানে আগে তো বলা হতো বা আপনারাই বলতেন যে সরকারি কর্মচারীরা নির্দিষ্ট মানে রাজনৈতিক দলের ক্যাডার হিসেবে কাজ করেন। এখন বর্তমানে কর্মচারীরা কি সত্যি নিরপেক্ষভাবে কাজ করতে পারছেন নাকি তারাও আপনার কথা মতো সেই একইভাবে চলছেন? একইভাবে চলছে,
একইভাবে চলছে। এখন যে তথাকথিত যে রাষ্ট্রবাদী সংগঠনগুলো আছে, তারা যখন মিটিং ফিটিং করে, মিছিল করে, তারা কেউ কর্মচারী স্বার্থের কথা বলে না, একজনও বলে না। তারা সবাই কিসের কথা বলে? শুধু সরকারের গুণগান গায়। তাহলে তাদেরকে আমি কি বলবো? তারা কেউ কিন্তু কর্মচারীর স্বার্থে কথা বলে না যে এই যে বকেয়া দিয়ে যেটা আছে, সরকারের উপর চাপ সৃষ্টি করে যেটা দেওয়া যায়, বা যেমন একটা সবচেয়ে বড় সমস্যা যেটা, কেন্দ্রীয় সরকার অলরেডি কিন্তু অষ্টম বেতন কমিশন ঘোষণা করে দিয়েছে। কারণ কেন্দ্রীয় সরকার যেমন 10 বছর পরে যখন বেতন কমিশন গঠন করে, তার সঙ্গে সাযোগ রেখে প্রত্যেকটা রাজ্য সরকারকেও বেতন কমিশন গঠন করে তার নিজ নিজ রাজ্যের কর্মচারীদের বেতন ভাতা সংশোধন করতে হয়। এটা ব্যতিক্রম কোনো কালই হয় না। কিন্তু এইবার আমাদের রাজ্যে ওই অষ্টম বেতন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্ট যেতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ভাতার যখন পুনর্বিন্যাস হয়ে যাবে, আমাদের রাজ্যের কর্মচারীদের বেতন ভাতার পুনর্বিন্যাস হবে কিনা, কোনো কমিশন হবে কিনা, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। বামফ্রন্ট আমলেও কিন্তু দুটো কমিশন হয়নি। একবার করেছে পে রিভিউ কমিটি, আরেকবার করেছে পে এন্ড পেনশন রিভিশন কমিটি। এবং এই সরকার ক্ষমতা এসেও কিন্তু এই পে এন্ড পেনশন রিভিশন কমিটি 2006 একবার, 2016 একবার, 2016 না 17তে একবার। আর এই সরকার এসে আবার 2018তে 17 যেটা একটু পরিবর্তন করলো, কিন্তু তারাও কিন্তু কমিশন করলো না, তারাও ঠিক আবার সেই একটা রিভিউ কমিটি করলো ভার্মার নেতৃত্বে। সুতরাং এইবার আমরা এই অষ্টম বেতন কমিশনের রিপোর্ট যখন বেরোবে, যখন কেন্দ্রীয় সরকার যখন বার করবেন এবং সেটা যখন ইমপ্লিমেন্ট করবেন, তখন আমাদের রাজ্যের কর্মচারীদের বেতন ভাতা সংশোধন হবে কিনা আমরা কিন্তু যথেষ্ট সন্দিহান। ওকে, এখন আরেকটা বিষয় হচ্ছে কর্মচারীদের কথা যখন বলা হয়, রাজ্যের শিক্ষক কর্মচারীদের একটা বিশাল সংখ্যা রয়েছে। রাজ্যের স্কুলগুলোতে শিক্ষকের অভাব রয়েছে বলে অভিযোগ সবসময় থাকে, আমরা দেখি। এর মধ্যে এখন এই যে নির্বাচনের কাজে তাদের অনেকটা সময় দিতে হয়, এতে মানে রাজ্যের ছাত্রছাত্রীদের কতটা ক্ষতি হয় বলে আপনি মনে করেন? বিকল্প কোনো পথ আছে? বিকল্প পথ শিক্ষক বাদে অন্য কর্মচারীদের সেখানে নিয়ে নিতে পারে। এবং অনেক রাজ্যেই কিন্তু এখন এই ব্যাপারটা চালু হয়েছে যে শিক্ষকদের নির্বাচনী কাজে ব্যবহার করা হয় না। যখন দেখা যায় একেবারে শর্ট পড়ে গেছে, কিছু নিতেই হবে, তখন বাধ্য হয়ে কিছু নেওয়া হয়। কিন্তু আমাদের এখানে যে গণহারে প্রথমেই চাপ করে শিক্ষকদের উপর, শিক্ষকদের নেওয়ার পর তারপর যদি প্রয়োজন পূরণ নেয়, আমরা কিন্তু চাইছি যে আগে অন্য কর্মচারীদের নেওয়া হোক, নেওয়ার পর যদি দেখা যায় না আরো কিছু রয়ে গেছে, ঘাটতি রয়ে গেছে, তখন শিক্ষকদের নেওয়া হোক। কারণ এটা কিন্তু স্কুল মারাত্মকভাবে পড়াশোনা ক্ষতি হয় কিন্তু। আর আমরা গুণগত শিক্ষার কথা বলি, শিক্ষার মান বাড়াতে হবে কথা বলি, শিক্ষার মান বাড়াতে গেলে শিক্ষকদের বেতন হিসেবে দিতে হবে। কেন্দ্রীয় সরকারের যে শিক্ষকদের যে বেতন এবং রাজ্য সরকারের শিক্ষকদের যে বেতন, সেই বেতনটা কিন্তু একটা বিশাল ফারাক। আমি বলি আপনাকে একটা কথা, প্রাথমিক শিক্ষক যারা, প্রাথমিক শিক্ষকদের একজন কেন্দ্রীয় সরকারের অধীনে তিনি চাকরি করেন, তিনি ইনিশিয়ালি বেসিক পে, তার ইনিশিয়াল বেসিক পেটা হচ্ছে 35,400 টাকা, আর আমাদের রাজ্যে সেটা হচ্ছে 20,700 টাকা। তাহলে প্রায় 15,000 টাকার মতো কম ইনিশিয়াল বেসিক পে। অ্যালাউন্সগুলোর কথা বললাম না, কিন্তু আমাদের এখানে বলা হয় যে সপ্তম বেতন কমিশন দিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে নির্বাচনী জনসভাতে বলেছেন, আমি তো দিয়ে ফেলেছি, সপ্তম বেতন কমিশনের রিপোর্ট দিয়েছি। সপ্তম বেতন কমিশনের রিপোর্টে যদি বেতন পেত, তাহলে রাজ্যের প্রাইমারি শিক্ষকরা কিন্তু ইনিশিয়ালি 35,400 টাকা বেসিক পে পেত। পায় কি? পায় না। পায় কত? 20,700 টাকা। একজন স্নাতক শিক্ষক, কেন্দ্রীয় সরকারের স্নাতক শিক্ষক পাচ্ছেন 44,900 টাকা, আর আমাদের রাজ্যে পাচ্ছেন সেটা 27,300 টাকা। তাহলে এখানেও প্রায় 17,000 টাকার মতো গ্যাপ। স্নাতকোত্তর শিক্ষক কেন্দ্রে পাচ্ছে 47,600 টাকা, আমাদের রাজ্যে পাচ্ছে 34,700 টাকা। সেইখানেও কিন্তু একটা বিশাল গ্যাপ। তো এই যে গ্যাপটা, আমরা মানে সবচেয়ে বেশি কিন্তু ডিপ্রাইভ কিন্তু রাজ্যের শিক্ষকরা, তাদের বেতন প্রায় 3 থেকে 4 ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে। ওকে, এখন অনুষ্ঠানের সময় একদম শেষ প্রান্তে এসে গেছি আমরা। আপনি নিজে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। সরকারি আমি শিক্ষক কর্মচারী ছিলেন। এখন বর্তমানে রাজ্যের পেনশনভোগীরা মানে কতটা মর্যাদার সাথে জীবনযাপন করছেন বলে আপনার মনে হয়? পেনশনভোগীদের মর্যাদা বলতে যেটা বোঝায়, মর্যাদা পেনশনভোগীদের 5% দিয়ে, তো 5% দিয়ে একজন সরকারি কর্মচারী 5% দিয়ে নিয়ে যে টাকা পাবে, পেনশনার অবশ্যই তার অর্ধেক পাবে। যদি একজন সরকারি কর্মচারী 2,000 টাকা পায়, পেনশনার পাবে 1,000 টাকা। কিন্তু তাকে কিন্তু সংসার প্রতিপালন করতে গিয়ে
যে বাজার থেকে যে জিনিসপত্র কিনতে হবে একই দামে কিন্তু জিনিসগুলো কিনতে হবে। এমন নয় যে পেনশনার্সরা ভোজ্য তেল কিনবেন 200, মানে এক প্যাকেট ভোজ্য তেল কিনবেন 200 টাকা দিয়ে, আর একজন সরকারি কর্মচারী কিনবেন 400 টাকা দিয়ে, তা কিন্তু না। কিন্তু সরকারি কর্মচারী যে টাকা দিয়ে কিনবেন একজন পেনশনারে কিন্তু সেই টাকা দিয়ে কিনবেন। সুতরাং পেনশনারদের আর্থিক সংকট রয়ে গেছে, এটা স্বীকার করতে হবে। কারণ পেনশনারদের কিন্তু পেনশন রিভিশন না হলে কিন্তু আর তার বেসিক পে বাড়ছে না, বেতন বাড়ছে না, শুধুমাত্র ডিএ বাড়লেই একটু তার আর্থিক স্বাচ্ছন্দ্য তার আসবে। তো সেই ক্ষেত্রে 17% ডিএ কিন্তু বকেয়া। আর আগামী দিনে তো পেনশনারদের অবস্থা আরো কাহিল হবে, কারণ ওল্ড পেনশন স্কিম যেটা সেটা থাকবে না, থাকবে মানে নিউ পেনশন স্কিম। আবার নিউ পেনশন স্কিমে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এখন এসেছে আবার মানে ইউনিফাইড পেনশন স্কিম, ইউপিএস। ইউপিএসটা আবার কন্ট্রিবিউটরি, কর্মচারীদের বেতন থেকে 10% কেটে রাখা হবে, আর সরকার তার এগেইনস্টে দেবে 18.5%। সরকারি কন্ট্রিবিউশনটা একটু বেশি। এবং তার চাকরির শেষে যদি সে 25 বছর চাকরি করে তাহলে সে পুরো পেনশন পাবে। পেনশনটা কিভাবে হবে? লাস্ট যে 10 মাসের, 1 বছরের যে বেতন, 1 বছরের বেতন 12 মাসের বেতন ইয়ে করা, অ্যাভারেজ করা হবে। অ্যাভারেজ করে 1 মাসের বেতনটা কত হবে সেটা বার করা হবে। ফুল বেতনের 50% সে পেনশন পাবে। আচ্ছা, পেনশনের সঙ্গে এখন যেমন আমরা ডিআর পাচ্ছি, তারাও ডিআর পাবে, কিন্তু তারা কিন্তু ডিআর আমরা এখন যে প্রাইস ইন্ডেক্সে পাচ্ছি সেই প্রাইস ইন্ডেক্সে তারা পাবে না। তাদের জন্য নতুন একটা প্রাইস ইন্ডেক্স হবে, এবং তাদের কমিউটেশন থাকবে না, তাদের গ্র্যাচুইটি থাকবে না। যেমন এখনকার যে সরকারি কর্মচারীরা গ্র্যাচুইটি পাচ্ছেন 20 লক্ষ টাকা, আমরা রাজ্যের কর্মচারীরা পাচ্ছেন 10 লক্ষ টাকা। কিন্তু ইউপিএস এর আওতাধীন যারা দেবেন তারা কোনো গ্র্যাচুইটি পাবেন না। শুধুমাত্র মিনিমাম 25 বছরের চাকরি যদি তারা করে থাকেন, 25 বছরের চাকরির জন্য তারা 5 মাসের বেতন পাবেন। প্রতি 5 বছরের জন্য 1 মাসের বেতন, 25 বছরের জন্য 5 মাসের বেতন। 5 মাসের বেতনটা হলো সর্বোচ্চ, এবং কোনো পেনশন বিক্রির কোনো বন্দোবস্ত নেই, এবং ছুটি বিক্রির কোনো বন্দোবস্ত সেক্ষেত্রে সেটা আগামী দিনে। এখন আগামী দিনের জন্য আপনি বলছেন, তো রাজ্যের এই মুহূর্তে পেনশনভোগীদের, যেমনটা আপনি বলছেন যে সরকারি কর্মচারীদের নানান রকম দাবি আছে, পেনশনভোগীদের সবচেয়ে সমস্যাটা কোন জায়গাতে? পেনশনভোগীদের জন্য ইয়ে দেওয়া হচ্ছে, কত চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে 500 টাকা। বহু পেনশনার্স আছে যাদের প্রতি মাসে কয়েক হাজার টাকার ওষুধ কিনতে হয়। আমারই তো প্রতি মাসে প্রায় 3000 টাকার মতো ওষুধ কিনতে হয়, কিন্তু আমি পাচ্ছি কত টাকা? 500 টাকা চিকিৎসা ভাতা। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা দাবি ছিল, একটা ইয়ে করা হোক, স্টেট গভর্নমেন্ট একটা মেডিকেল ইন্স্যুরেন্সের একটা ব্যবস্থা করুক। মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যবস্থা করলে সেই ক্ষেত্রে চিকিৎসা ভাতা না, বা চিকিৎসা ভাতা যা আছে তাই রইল, মেডিকেল ইন্স্যুরেন্সের এত যদি সবাইকে আনা হয়, তাহলে সেই ক্ষেত্রে যে চিকিৎসার যে ব্যয়ভারটা সেটা তো করা হয়েছে, সেটা তো আয়ুষ্মান প্রকল্পে। আয়ুষ্মান সেটা বলতে গেলে আরেক কথা। আয়ুষ্মান প্রকল্পে কি বলে যে 70 বছরের বেশি যাদের বয়স তারা আসবে। আমি বহু চেষ্টা করে আমার নামটা রেজিস্ট্রি করতে পারিনি। আচ্ছা, পারিনি তো আমি। ওকে, সেটা তো আপনার একটা ব্যক্তিগত তাহলে কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নাই। ওকে, কোনো সমস্যা নেই। এর নিয়মটা কি? নিয়মটা হচ্ছে গভর্নমেন্ট যেটা নিয়ম করছিল যে 70 ঊর্ধ্ব মানুষ কারা আছে তাদের বাড়ি বাড়ি যাবে, সবাই বাড়ি বাড়ি গিয়ে নামটা রেজিস্ট্রি করানো হবে। সেইখানে করেছে কি, বিশেষ একটা রাজনৈতিক দলের সমর্থক যারা, এখন তাদের নামগুলো রেজিস্টার হয়েছে। ওকে, আপনি তাহলে সেটাকে ওইভাবে দেখছেন। এখন কোনো এগুলো সমস্যা দেখতে আছে হবে কেন? আমার নামটা কেন আমাদের বলবো কাছে না? আমাদের কাছে যদি অবশ্যই অভিযোগ যদি সেরকম আসে, আমরা নিশ্চয়ই সেটা আমি যাচাই করে আমরা দেখব। আমার যে আমরা আমাদের স্থানীয় মতো তদন্ত করব। কাউন্সিলরের কাছে গেছি, কাউন্সিলর আমার স্টুডেন্ট, তার এখানে গেছি, কি রে, আমার নামটা কেন আমার নামটা আসলো না? আমার বয়স কি 70 বছর হয়নি? ওকে, আমরা আমি এটা দেখবো করতে করতে কিন্তু পার করে বেশ কয়েকদিন পারিনি, কিন্তু এখন আমার নামটাই করতে। ওকে, এই বিষয় নিয়ে আমরা অন্য কোনো দিন অবশ্যই আর আলোচনা করব, এবং হয়তো আপনাকেও সঙ্গে থাকবো, আমরা রাখবো, কারণ আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা যেহেতু আছে, আপনার নাম যেহেতু ওঠেনি। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ শান্তিবাবু সঙ্গে থাকার জন্য, এবং আপনি বিস্তারিত আলোচনা করলেন এবং আলোকপাত করলেন রাজ্যের কর্মচারী সমাজ কেমন আছে, তাদের কি দাবি, সবকিছু নিয়ে আপনি বললেন। ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। সবচেয়ে বড় জিনিস হলো কি জানেন, কর্মচারী এবং সরকার এর মধ্যে কিন্তু একটা রেসিপ্রোকাল রিলেশনশিপ আছে। কর্মচারীরা সন্তুষ্ট থাকলে তারা সরকারের কাজ সঠিকভাবে যারা করতে পারবেন, তারা সরকার এবং কর্মচারী এর মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক যদি না থাকে, একটা দেওয়া নেওয়ার সম্পর্ক যদি না থাকে, তাহলে প্রশাসনিক মানে কাঠামোর মেরুদণ্ড সরকারি কর্মচারী, সেটা অবশ্যই সেটা অনস্বীকার্য। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আছে
দর্শক বন্ধুরা, সরকারি কর্মচারীরা কেমন আছে আজ তা জানার চেষ্টা করছিলাম আমরা। অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মচারী, ওনার নজরে দৃষ্টিভঙ্গিতে আজ উনি আলোচনা করলেন, এবং আমরা অবশ্যই অন্যান্য সরকারি কর্মচারী যারা অবসরপ্রাপ্ত বা বিশেষজ্ঞ যারা রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলে আমরা বোঝার চেষ্টা করব রাজ্যের সরকারি কর্মচারীরা কেমন আছেন। 5% ডিএ এবং ওনাদের অন্যান্য যে দাবি, সেই দাবি কতটা পূরণ হচ্ছে, সবকিছুই অবশ্যই আমরা বোঝার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।